প্রশ্ন করি, সেটা হচ্ছে নিচের নিচের কোনটি নিচের কোনটি সত্য নয়? খেয়াল করেন, নিচের কোনটি সত্য নয়। 1 নাম্বার হচ্ছে আপনার মাইসেলফ, 2 নম্বর হচ্ছে আপনার হিমসেলফ, 3 নাম্বার হচ্ছে আপনার দেয়ার সেলফ, আর 4 নাম্বার হচ্ছে আপনার দেম সেলফস। আমাকে একটু বলবেন নিচের কোনটি সত্য নয়, একটু জানাবেন দয়া করে প্লিজ। আপনারা চাইলে একটা লম্বা সময় আমি ক্লাস নিতে চাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। If you want then I take a long session. আপনারা যদি চান তাহলে অবশ্যই একটা লম্বা সেশন আপনাদের ক্লাস দিব ইনশাআল্লাহ। ওকে, একটু জানাবেন আর কি। হ্যাঁ, তাহলে সত্য নয় মানে কি? মিথ্যা। নিচের কোনটি সত্য নয় মানে কি? মিথ্যা। তাহলে এটা সত্য, এটা অ্যান্সার বাদ, এটাও সত্য, এটা অ্যান্সার বাদ, এটাও সত্য, এটা অ্যান্সার বাদ। তাহলে দেয়ার সেলফস নামে কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে থার্ড পারসনে কোনো কিছু উৎপত্তি হইতে পারে না, পারে না, পারে না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যেখানে আপনাদের ছিলাম এবার, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, রহিম, এই রহিমের প্রোনাউন হবে হচ্ছে আপনার হি, ভালো কথা। আমি যদি বলি রহিমা এর প্রোনাউন হবে হচ্ছে আপনার শি। ইভেন আমি যদি বলি বুক, বই, এর প্রোনাউন হবে হচ্ছে আপনার ইট। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি যদি বলি হচ্ছে বুকস, বইগুলো, অথবা ক্যাটস, বিড়ালগুলো, অথবা হচ্ছে টাইগার্স মানে বাঘগুলো, অথবা হচ্ছে আপনার চেয়ার্স মানে চেয়ারগুলো, আপনি কি আমাকে বলতে পারেন এই প্লুরাল নাউন গুলোর প্রোনাউন কে হবে? এনিওয়ান ক্যান টেল মি হু উইল বি দা মানে প্রোনাউন? এই প্লুরাল নাউন গুলোর, এই প্লুরাল কি বলে নাউন গুলোর প্রোনাউন কি হবে? আমাকে কেউ বলতে পারেন একটু প্লিজ? এনিওয়ান ক্যান টেল মি? এই যে বুকস একটা প্লুরাল নাউন, এরপরে হচ্ছে আপনার ক্যাটস একটা প্লুরাল নাউন, টাইগার্স একটা প্লুরাল নাউন, চেয়ার্স একটা প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন গুলোর পরিবর্তে আমরা কোন প্রোনাউন ইউজ করতে পারবো? একটু বলতে পারেন? ফজলে রাব্বি, থ্যাংক ইউ। ভুল হোক কোনো সমস্যা নেই, একটা বিষয় মনে রাখতে হবে, ইট একটা প্রোনাউন, এর অবজেক্ট হচ্ছে ইট, এরা একটা প্রোনাউন, ইটস এ পজেসিভ অ্যাডজেক্টিভ। আরেকটা আছে হচ্ছে আপনার ইটসেলফ, বাট মাথায় রাখতে হবে ইটস এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বাট ইটের ভিতরে যে অ্যাপোস্ট্রফি দিচ্ছেন এর ভিতরে 3 জন আছে, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। ভালো করে খেয়াল করে দেখেন, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ভাই, এখানে কিন্তু আছে বুকস, বইগুলো, এখানে আছে ক্যাটস মানে বিড়ালগুলো, এখানে আছে টাইগার্স বাঘগুলো, এখানে আছে চেয়ার্স মানে চেয়ারগুলো। খুব ভালো করে মাথায় রাখেন, আমাদের সমস্যা কি জানেন? আমরা জানি শুধু ব্যক্তিবাচক প্লুরাল হলেই দে হয় না। মনে রাখবেন, সে ব্যক্তি হোক, জীবিত প্রাণী হোক, মৃত বস্তু হোক, যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করা যাবে হচ্ছে দে। খুব ভালো করে মাথার ভিতরে ঢুকায় রাখেন, না দিস না, যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে ইউজ করা যাবে দে। যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করা যাবে দে। দিস এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম, সেটা পরের কথা। দিলা ফোর্স বোন আমার, আপনি আমার বেসিক কোর্স না হোক, আপনি হচ্ছে আমার মেবি 47 ব্যাচে আছেন, ক্লাস করেছেন প্রোনাউনের। দিস এগুলো হচ্ছে দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস। এই দিস মানে হচ্ছে এই কাছাকাছি, এই দিস মানে হচ্ছে ওই দূরবর্তী, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। কথা কি বুঝতেছেন? দিস ইজ দ্য ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ভাই বোনেরা মারাত্মক ভুল করে, কথা বুঝছেন? এই ভুলটা করবেন না, দয়া করে আমি অনুরোধ করে বলি, এই ভুলটা করা যাবে না। আবারও বলতেছি, আপনাকে যদি যে কোনো প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করতে একটা প্রোনাউন ইউজ করতে হয়, সেই প্রোনাউন আপনি ইউজ করতে পারবেন দে,
শুধুমাত্র ব্যক্তিবাচকের ক্ষেত্রে দে ইউজ করা যাবে এমন কোন বিধান কোথাও বলা নাই, বলা নাই, বলা নাই। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, যদি বোঝাতে পারি আসেন তাহলে আরেকটু সামনের দিকে যাই। শিক্ষার্থী ভাই বোনেরা প্লিজ একটু হেল্প করলে আমি আপনাদের অবশ্যই অবশ্যই শেখাবো। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাকে ক্লাস নিতে আরো বেশি মানে কি বলবো এনার্জি দিবে, অনুপ্রাণিত করবে। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরো বেশি হচ্ছে হেল্প করবে। দিলা ফোর্স, আচ্ছা থ্যাংক ইউ। এবার আসেন আমরা একটু সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে কথা বলি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট আর অবজেক্ট কোথায় কোথায় বসে। সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরু হয়নি। হ্যালো, 7:15 বাজে। 7টা মানে তো 7:15 না রে ভাই। সাবজেক্ট ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম ভালো করে খেয়াল করে দেখেন, ডোন্ট মাইন্ড। ওই পারে আমার একটা ক্লাস চলতেছে, আই এম ভেরি পাংচুয়াল অ্যাবাউট মাই টাইম। আমার সময় নিয়ে আমি খুবই পাংচুয়াল, যেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রোনাউনের সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্মের বেশ কিছু জায়গা আছে, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি 1 নাম্বার মূল ভার্বের আগে, মূল ভার্বের আগে খেয়াল করে দেখেন, মূল ভার্বের আগে। আচ্ছা, মূল ভার্বের আগে আমরা নরমালি কি বলি? আই লাভ না মি লাভ? বলেন তো আমরা কি বলি? আই লাভ ইউ না মি লাভ ইউ? কোনটা বলি আমরা বলেন তো ভাই? ইয়েস, যে কোনো প্লুরাল নাউন প্রোনাউন নাউনের পরিবর্তে প্রোনাউন হবে হচ্ছে আপনার দে। অবশ্যই আমরা বলি হচ্ছে আপনার আই লাভ। ভালো করে খেয়াল করে দেখেন, আই লাভ। অ্যাবসলিউটলি আমরা বলি হচ্ছে আই লাভ। 2 নম্বর বিষয়টা মূল ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে আপনার ভাই তুলনা, তুলনার ক্ষেত্রে 2 নম্বর যে বিষয়টা হচ্ছে তুলনা, সেটা হচ্ছে আপনার এস ডট ডট এস, এস ডট ডট এস, সো ডট ডট এস, আরেকটা হচ্ছে আপনার দেন, এস ডট ডট এস, সো ডট ডট এস, দেন। মনে রাখবেন এদের পরেও কিন্তু সাবজেক্টিভ ফর্ম, আমরা নরমালি মি বলি কিন্তু মি বলা যাবে না, এদের পরেও হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যেমন ইউ আর বেটার, ইউ আর বেটার দেন, ইউ আর বেটার দেন আই না মি? অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে আই। মি বলা যাবে, মি বলা যাবে কিন্তু, মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। খেয়াল করে দেখেন, মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দিস ইজ দা ভেরি টু ইম্পর্টেন্ট রুলস। আরেকটা আছে, আমরা একটু পরে শিখবো। এটা ছিল সাবজেক্ট, আমরা আসেন একটু অবজেক্টে যাই। অবজেক্টের 1 নাম্বার যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রিপোজিশন এর পরে, প্রিপোজিশনের পরে। আচ্ছা, নরমালি যদি আপনাকে প্রশ্ন করা হয় লিসেন টু, লিসেন টু আই না মি, আপনি কি বলবেন বলেন তো? লিসেন টু আই বলবেন না মি বলবেন? চলে গেলে আপনি লস খাবেন। ক্লাস দেখলে আপনি কিছু না কিছু শিখবেন, এটা অনিবার্য। করেছে তাদের সাধ্যমতো সে সকল মানুষের পাশে থাকা। আশা করি রসের লাঠি একের বোঝা এরকম। খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, অবশ্যই মি হবে। এবার এখানে একটা মানে কি বলে হচ্ছে একটা ছোট্ট কথা, কোন একটা রাষ্ট্রের একটা গোপন কথা বা গোপন সংবাদ ওই রাষ্ট্রের ধ্বংসের কারণ হতে পারে। আপনি বিভিন্ন তুর্কি সিরিজ গুলো দেখবেন, শুধু তুর্কি না, বর্তমান যে গোয়েন্দা সংস্থাগুলো মানে মোতায়েন করা হয় কেন? অর্থাৎ প্রতিপক্ষ শত্রু রাষ্ট্রকে যে কোনো মূল্যে ঘায়েল করতে হবে। বিশ্বাস করেন এরকম একটা ঘায়েল করার মতো কথা। আপনি তুর্কি সিরিজ গুলো দেখবেন, আর্তুগুল বলেন, সেলজুকদের ইতিহাস বলেন, তারপরে হচ্ছে উসমানীয় মানে খেলাফত বলেন, দেখবেন এগুলোতে হচ্ছে জাসুস থাকে হচ্ছে। ওকে, তো এখন বাস্তবতা হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে
প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটাই মূলত অবজেক্ট হিসেবে কাজ করে। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটাই মূলত অবজেক্ট হিসেবে কাজ করে। আর অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না, পারে না, পারে না। আবারও বলতেছি, অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না, পারে না, পারে না, নেভার এভার সাবজেক্ট হতে পারে না। যে বিষয়টা আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে দা পেন অফ রহিম, দা পেন অফ রহিম, দা পেন অফ রহিম ইজ রেড, দা পেন অফ রহিম ইজ রেড। ভালো করে খেয়াল করে দেখেন, পেন অফ রহিম ইজ রেড। আপনি বলেন তো ভাই, রহিম লাল না কলম লাল, কোনটা লাল? রহিম লাল না কলম লাল? অ্যাবসলিউটলি হচ্ছে আপনার কলম লাল। অর্থাৎ এই ভার্বটা নির্ধারিত হবে পেন দ্বারা। এখানে যদি পেনের সাথে এস দিতাম তাহলে এখানে কি হইতো? আর। এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন অফ, অফটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে এই নাউনটা, এটা কিসের মতো কাজ করবে? অবজেক্ট। ভার্বের খুব কাছে থাকলেও এটাকে কোনোভাবেই ভার্বের কি ফ্যাক্টর, ভার্ব নির্ধারক বলা যাবে না, যাবে না, যাবে না। প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এই নিয়মটা প্রোনাউন চ্যাপ্টারে সামান্য হইলেও এই একটা নিয়ম দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ধসায় দেয়া যাবে। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছি, যেই ওয়ার্ড দ্বারা, মনে রাখবেন, যেই ওয়ার্ড দ্বারা, যেই ওয়ার্ড দ্বারা, যেই সাবজেক্ট দ্বারা বা যেই হচ্ছে শব্দ দ্বারা ভার্ব নির্ধারিত হবে, ওই শব্দটা, ওই ওয়ার্ডটা, ওই সাবজেক্টটা, ওই কিওয়ার্ডটা অবশ্যই প্রিপোজিশন অবমুক্ত অথবা প্রিপোজিশন ফ্রি। কথা কি বুঝতেছেন? প্রিপোজিশন অবমুক্ত বা প্রিপোজিশন ফ্রি। প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটাকে কোনোভাবেই সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না। দিস ইজ দ্য পার্ট অফ এ সাবজেক্ট। এটা সাবজেক্টের অংশ হতে পারে, কিন্তু এটা ভার্ব নির্ধারক কিওয়ার্ড হবে না, হবে না, হবে না। আমার কথা বুঝতেছেন কিনা? আমি আসলে আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দেখাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, আপনাকে একটা বাস্তব উদাহরণ দেখাই। এই যে দেখেন 2 নাম্বার প্রশ্নটা, এই 2 নাম্বার প্রশ্ন দেখলেই আপনি হচ্ছে রিয়ালিটি বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে। জাস্ট একটু 2 নাম্বার বাক্যের দিকে আপনি তাকান, ইউ উইল ফাইন্ড দ্য রিয়ালিটি। আপনি যদি 2 নাম্বার বাক্যের দিকে তাকান তাহলে রিয়ালিটি বুঝতে পারবেন। কিভাবে? খেয়াল করেন, এখানে আছে দেখেন হচ্ছে আর, ওরা ছোট্ট একটা নিয়ম, কিন্তু পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আমি বললাম না যে হচ্ছে একটা গোপন তথ্য পুরো একটা রাষ্ট্রকে ধসাই দেয়। প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে এটা হচ্ছে অবশ্যই অবজেক্ট, আর অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না। এই যে দেখেন এখানে আছে আর, আর এর খুব কাছে আছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস এর জায়গা চিন্তা করলে আর কিন্তু পারফেক্ট, মানে এখানে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আর এর আগে আছে, ম্যাটেরিয়ালস এর আগে আছে আর্টিফিশিয়াল একটা অ্যাডজেক্টিভ, এখানে আছে অফ। এই অফ থাকার কারণে ম্যাটেরিয়ালস হচ্ছে অবজেক্ট। সো এইটা দিয়ে আর কোনোভাবেই ভার্ব নির্ধারিত হবে না। এখানে আছে দেখেন ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, আর একটা নাউন আছে হচ্ছে কাইন্ডস, এখানে আছে প্রিপোজিশন অফ। এই অফ থাকার কারণে হচ্ছে কাইন্ডস হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট কাইন্ডস দিয়েও ভার্ব নির্ধারিত হবে না। আমাদের ভার্ব নির্ধারক শব্দ হচ্ছে দা প্রোডাকশন, আর এই প্রোডাকশনের আগে খেয়াল করে দেখেন কোনো প্রিপোজিশন নাই। There is no preposition before production. প্রোডাকশনের আগে কোনো প্রিপোজিশন নাই। সো এই প্রোডাকশনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো এটা অনুসারে হবে ইজ, আর হবে না উত্তর বি। খেয়াল করেন, মাথায় কি ঢুকলো? তাহলে ভালোবেসে আবারও বলতেছি, এই যে ভার্ব নির্ধারক, ভার্ব নির্ধারক ওয়ার্ড, ভার্ব নির্ধারক ওয়ার্ড অথবা শব্দ অথবা বলেন কি ওয়ার্ড অথবা বলেন সাবজেক্ট অবশ্যই প্রিপোজিশন ফ্রি, ওই যে সুগার ফ্রি, প্রিপোজিশন ফ্রি অথবা প্রিপোজিশন অবমুক্ত। পোনা অবমুক্ত করা হয় না বন্যার সময়, এটাকে বলা হচ্ছে প্রিপোজিশন অবমুক্ত। বুঝাইতে পারছি কিনা বলেন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট। আচ্ছা, 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে লেটের পরে, লেট। আপনাকে এভাবে লিংক আপ করে না শিখালে আপনি বুঝবেন না লেটের পরে, অথচ এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে আপনি হারিয়ে যাবেন। ওকে, লেটের পরে তো আমরা নরমালি কি বলি? লেট আই ফিনিশ,
না লেট মি ফিনিশ? বলেন, লেট আই ফিনিশ না লেট মি ফিনিশ? অবশ্যই হচ্ছে আপনার লেট মি ফিনিশ। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে লেটের পরে হচ্ছে প্রোনাউনের অবজেক্ট। তাহলে মোটামুটি দুটা চারটা, আরো দুটা নিয়ম আছে, সেই গুরুত্বপূর্ণ দুটা নিয়ম নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। খেয়াল করেন, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আর এই পারে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মূল ভার্বের পরে প্রোনাউন এর অবজেক্ট বা অবজেক্টিভ ফর্ম। মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ভালো করে খেয়াল করে দেখেন, মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কেমন? আচ্ছা, আসলে এই দুটা বিষয়ের একটু ভেজাল আছে, এই জন্য এই দুটাকে আমি একটু পাশাপাশি রাখি আর কি। কেন পাশাপাশি রাখি তার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি খুব ভালো করে জানেন বাক্যের একমাত্র ভার্ব সেটা মূল ভার্ব, অর্থাৎ টোটাল বাক্য মিলে একটি ভার্ব আছে, সেটা হচ্ছে মূল ভার্ব। কথা বুঝছেন কিনা? আমি যদি আপনাকে এতটুকু বলি যে ইট ওয়াজ, আই হবে না মি হবে? খেয়াল করে দেখেন, ইট ওয়াজ আই হবে না মি হবে? এই ওয়াজ কিন্তু এই বাক্যে একমাত্র ভার্ব, অর্থাৎ একমাত্র ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব। একমাত্র ভার্ব মানে যদি মূল ভার্ব হয়, তাহলে আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো ভাই, এখানে বলা আছে মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট। তাহলে এখানে কিন্তু ওয়াজটা হচ্ছে মূল ভার্ব, ওয়াজ মূল ভার্ব। আবার যদি আমি আপনাকে বলি, দেখেন হি লাভস আই অবলিক মি, এই লাভস হচ্ছে কিন্তু আছেন আপনারা? ওকে, তাহলে আমি যতটুকু বুঝাইছি ওই পর্যন্ত বুঝছেন কিনা বলেন?
লাস্ট যতটুকু বুঝাইছি ওই পর্যন্ত বুঝছেন কিনা বলেন। লাস্ট মোমেন্টে যতটুকু বুঝাইছি ওই পর্যন্ত বুঝছেন কিনা বলেন। যদি বুঝে থাকেন তাহলে এই যে দেখেন কি বলে হচ্ছে এই কয়েকটা প্রশ্ন সলভ করেন, তাহলে দেখবেন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আবারও বলতেছি, বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট, বিভার্বের পরে অবশ্যই প্রোনাউনের সাবজেক্ট, বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট, আর বিভার ব্যতীত সকল, খেয়াল করে দেখেন এইটা এইটা এই প্রশ্নটা সলভ করেন তো ভাই। বুঝতে পারি না আসলে, নেট চলে গেছে, ব্যাটারিটা হয়ে গেছে আর কি, শেষ হয়ে গেছে। দেখেন তো এই 13 নম্বর প্রশ্নটা পারেন কিনা দেখেন। ইট ক্যান বি সলভ অর নট, সলভ করা যায় কিনা দেখেন তো ভাই। মাশাআল্লাহ, উত্তর কি হবে? সিয়ামুল হক মানে যদি এতক্ষণ শিখায় যদি ওই ইট ওয়াজ আসি দেন, তাহলে কি শিখালাম? বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট হবে, তাহলে আসের কারণে এও বাদ ডিও বাদ, এটা হবে ইট ওয়াজ আই, এটা হবে ইট ওয়াজ উই, এটা হবে ইট ওয়াজ দে, এটা হবে ইট ওয়াজ হি, এটা হবে ইট ওয়াজ শি, এগুলো হবে। আপনি এগেন হচ্ছে উল্টাপাল্টা উত্তর করতেছেন কেন ভাই? খেয়াল করে দেখেন। ইয়েস, এরপরে এ আর শুধুই আসের কারণে চিন্তা করলে আস। একটা বিষয় মনে রাখবেন, কোচিং বলেন বা বাসা বলেন, এটা হচ্ছে প্র্যাকটিস ফিল্ড, আর পরীক্ষার হল হচ্ছে মনে করেন খেলার জায়গা, শামীম ওসমানের মতো খেলা হবে। কথা বুঝতেছেন কিনা? আপনি এই জায়গায় প্রত্যেকটা অপশন কেন হবে বা হবে না এটা বের করবেন। এক্সাম হলে শুধু অ্যান্সার করবেন, এই জায়গাটা অ্যান্সার করার জায়গা না। বাকিগুলো কেন হবে না এটা উত্তর খোঁজার জায়গা হচ্ছে এটা। তাহলে আমরা জানি হেডের পরে কখনো V2 হয় না, হেডের পরে কখনোই নেভার এভার V2 হয় না, হয় না, হয় না। তাহলে আমরা হচ্ছে সি নাম্বারটা বাদ, অ্যান্সার ডেফিনেটলি বি। তাহলে এবার দেখেন তো ভাই, এই 15 নম্বরটা সহজ প্রশ্ন। এই জাতীয় প্রশ্নকে আমি বলি ডায়রিয়া প্রশ্ন। এগুলো বিসিএস এ আসে, সহজ সহজ প্রশ্ন, এগুলো ব্যাংকে কখনোই আসবে না। এটা কখনোই আসবে না। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। কি বলা আছে খেয়াল করে দেখেন। ইট মাস্ট হ্যাভ বিন, এটা কিন্তু বিভার কারা কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে বিন, এই সকল বিভার্বের পরে হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট। তাহলে এখানে হার হবে না, হবে হচ্ছে সি। আপনি এই বাক্যটা অর্থ দিয়েও চেক করেন। আমি যদি হার মানে তাকে, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, সে মানে সে, আপনি আমাকে বলেন তো অনুবাদ কোনটা দিয়ে ভালো হয়? ইট মাস্ট হ্যাভ বিন তাকে এট দ্য ডোর, মানে এটা অবশ্যই তাকে এট দ্য ডোর। আর না ইট মাস্ট হ্যাভ বিন শি এট দ্য ডোর, এটা অবশ্যই সে দরজায় দাঁড়িয়ে বা দরজায় অবশ্যই সে, অথবা দরজায় অবশ্যই তাকে। কোনটা সুন্দর লাগে বলেন তো, সে না তাকে? থ্যাংক ইউ ভাই, থ্যাংকস a lot, many thanks to join the class, many thanks. থ্যাংক ইউ হৃদয়নাথ। আচ্ছা, এবার আসেন তাহলে একটু হালকা বড় প্রশ্ন দেখি। আসেন, কি বলছে খেয়াল করে দেখেন। ইট শুড বি, এই যে বি, নাটের গুরু বি, ইট শুড বি। হ্যাঁ, ফজলে রাব্বি রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। ইট শুড বি, নাটের গুরু সি। খেয়াল করে দেখেন, ইট শুড বি। তাহলে উত্তর কি হবে বলেন?
অবশ্যই অ্যান্সার সি। প্রথম কথা হচ্ছে দেখেন হারের কারণে এ আর বি বাদ, তাহলে এবার সি নাম্বারটা বাদ কেন জানেন? এই যে নটের পরে মি হবে না, নটের পরে হবে হচ্ছে আই। ইট শুড বি সি। আমি যদি এই বাক্যটা এভাবে সাজাই যে ইট শুড বি সি নট আই অবলিক মি, আপনি কি দিবেন বলেন? নট আই শেষে দিছে হয়তো বা, তাই আপনার কাছে মনে হচ্ছে না, কিন্তু আপনি এভাবে চিন্তা করেন যে ইট শুড বি সি নট আই দিবেন না মি দিবেন? আপনি বলেন। অবশ্যই মি হবে না, এটা সে আমি না। এই বাক্যটা বাংলা এমন না যে এটা সে আমাকে না, এটা সে আমি না, সে আমি না। কথা বুঝছেন কিনা? উইথ হুম যার সাথে ইউ শেয়ার ইউর সিক্রেট, তুমি তোমার দুর্বলতা বা গোপনীয়তা শেয়ার করতে পারো। খেয়াল করেন এই নট মিটা লাস্টে দিছে, বাট নট মি এর সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। ইট শুড বি সি নট আই, এটা সে আমি না। খেয়াল করে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান। এবার 16 নম্বর প্রশ্ন, একটু চিন্তাশীল একটা প্রশ্ন। আপনাকে আমি একটু ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে আমাকে একটু বলবেন যে ডেসপাইট কোন পার্টস অফ পিস? প্লিজ এনিওয়ান একটু বলবেন ভালোবেসে, ডেসপাইট কোন পার্টস অফ পিস? থ্যাংক ইউ ফজলে রাব্বি। বলেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, একটা বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন, একটা বাস্তবতা বলি, সেটা হচ্ছে এটা কোনোভাবে কনজাংশন না। যারা কনজাংশন ইউজ করতেছেন এটা অ্যাবসলিউটলি ভুল, এটা কনজাংশন না, এটা একটা প্রিপোজিশন। প্রথম কথা, দিস ইজ অ্যাবসলিউটলি আ প্রিপোজিশন, এটাকে কোনোভাবেই কনজাংশন বলা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি আসেন একটু সেক্টর অনুসারে কাজ করি, সেটা হচ্ছে ফাস্টার। আপনাদের মনে আছে কিনা ছোটবেলায় আপনারা 9 10 যখন পড়তেন, বাট দিয়ে একটা বাক্য পেতেন, বাট হি ইজ পোর বাট অনেস্ট। আচ্ছা, এই বাক্যটাকে আপনারা কমপ্লেক্স করতেন দো বা অলদো দ্বারা, আর এই বাক্যটাকে আপনারা সিম্পল করতেন ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। তিনটা আলাদা শব্দ, একসাথে জোড়া লাগানোর কোনো সুযোগ নাই, এটা হুক তোলা রিক্সা না। বাস্তবতা হচ্ছে এই ডেসপাইট হচ্ছে একটা প্রিপোজিশন, কেননা সরল বাক্যে কখনোই কনজাংশন লাগে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের মাথার ভিতরে আছে শুধু ডেসপাইট সরল বাক্যে বসতে পারে, একদমই ভুল কথা। ডেসপাইট যে কোনো বাক্যে বসতে পারে, প্রিপোজিশন সিম্পল সেন্টেন্সে বসতে পারে, প্রিপোজিশন কমপ্লেক্স সেন্টেন্সে বসতে পারে, প্রিপোজিশন কম্পাউন্ড সেন্টেন্সে বসতে পারে। এইটা নিয়ে আসলে কোনো মতভেদ নাই। এটা আপনার চিন্তার সংকীর্ণতা, চিন্তার ন্যারোনেস, আপনাকে একটু উদার হতে হবে, বোল্ড হতে হবে। ওকে, তাহলে ডেসপাইট হচ্ছে প্রিপোজিশন, ইন স্পাইট অফ শুরু আর শেষে প্রিপোজিশন আছে, এটা হচ্ছে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, ডি নাম্বারটা হবে না। কেন হবে না? ফাস্টার ইয়ার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আছে হচ্ছে মোর, এখানে কোনোভাবেই মোর ইউজ করা যাবে না। সো এটা বাদ। আমরা ভালো করেই জানি শেয়ালের লেজ আছে, কিন্তু মানুষের কোনো লেজ নাই। ডেসপাইটের সাথে কোনো অফ হবে না, শুধুমাত্র এই অফের কারণে এই অপশনটা বাদ। এরপরে কি বলছে দেখেন, বি নাম্বারে দেনের পরে মি আছে, এই যে মি বলা যাবে লিখা যাবে না। আবারও বলতেছি, মি বলা যাবে লিখা যাবে না। সো ফাইনালি অ্যান্সার হচ্ছে এ নাম্বারে আপনি খেয়াল করে দেখেন, কোনো ভুল নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান? আচ্ছা, ভালোবেসে একটু দেখেন প্লিজ। থ্যাংক ইউ। যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই।
আরে বাবা একটু ধৈর্য ধর বাবা। এই যে সহজ একটা প্রশ্ন 20 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে ডায়রিয়ার মতো একটা প্রশ্ন আর কি। হ্যাঁ 20 নাম্বার প্লিজ। থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো হচ্ছে 25টি। কতটি? 25টি, তাই না? এটার একটা মনে রাখার ওয়ে আছে, বলতে পারবেন মনে রাখতে? আচ্ছা ওকে, ইনশাল্লাহ ফজর রাব্বি অবশ্যই ক্লাস নেওয়া হবে, টেনশন নেওয়ার দরকার নেই। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা আসেন তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই। বিটুইন, বিটুইন কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সাবজেক্ট হয় না, প্রেপোজিশনের পরে সাবজেক্ট হয় না, তাহলে এ আর সি বাদ। এবার আসে বিটুইন ইউ, ইউ এর সাবজেক্ট ও যা, ইউ ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট ফিগার কি সেম, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে অবজেক্টে আছে। ইউ মি, ইউ মি, আচ্ছা সমস্যা নাই। তাহলে বি আর ডি এর মধ্যে আই ডাউট, আমি সন্দেহ করি, আই ডাউট আমি সন্দেহ করি। হি উইল কাম, সে আসবে, হি উড কাম। উড মানে মনে রাখবেন অতীত, উড মানে অতীত, সে আসতো না, সে আসবে, সে আসবে, আমায় ভালোবাসবে। সো আমার মনে হয় বি নাম্বারটা সাউন্ডস গুড, সো ডেফিনেটলি आंसर হচ্ছে বি। বাস্তবতা হলো এইটা হচ্ছে ব্যাংকের প্রশ্ন। এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলেন এগুলো প্রাইমারি নিবন্ধন, একদম প্রথম প্রশ্নটা ব্যাংকের হলেও এইগুলো হচ্ছে রিয়েল ব্যাংকের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন প্লিজ, এটা পারা যায় কিনা দেখেন। হৃদয়নাথ, ইয়েস, ভালোবেসে শেয়ার দাও। তোমাকে এক পৃথিবী ভালোবাসা দিলাম হৃদয়নাথ। আশা করি তুমি হিন্দু আমি মুসলিম, বাট তোমার সাথে আমার কোনো বিদ্বেষ নাই। যখন কনফারেন্সে ক্লাস নিতাম ছিল এক বুক ভালোবাসা এবং হচ্ছে স্নেহ। তোমার বাসায় গেছি, তোমার এলাকায় গেছি, বাসায় না গেলেও তোমার সাথে বাইকে ঘুরছি আর কি। হ্যাঁ প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান আসেন। কি বলছে দেখেন খেয়াল করে, এই প্রশ্নটা বলছে দেখেন মাই আঙ্কেল, ভালো কথা মাই আঙ্কেল। আপনাকে বুঝতে হবে এই বাক্যের গোড়াটা কোথায়। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে মাই আঙ্কেল ওয়েন্ট। কাছে থাকলেই যেমন সবসময় আপন হয় না, আবার দূরে গেলেও পর হয়ে যায় না, এটা হচ্ছে বাস্তবতা। কাছে থাকলে যেমন আপন হয় না, দূর হয়ে গেলেও পর হয়ে যায় না। মাই আঙ্কেল এখানে কি বলছে দেখেন, ওয়েন্ট, মাই আঙ্কেল ওয়েন্ট ফিশিং ডাউন বাই দ্য রিভার, এইটাই হচ্ছে মূল বাক্য। এরপরে দেখেন বাক্যটা কিভাবে বাড়াইলো, মাই আঙ্কেল এরপরে কমা দিল, কমা দিয়ে বসেছে একটা হু, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু যে, হু মানে আমার আঙ্কেল সম্পর্কে তথ্য দিচ্ছে, ধরেন উনি সরকারি চাকরি করে। যে এখন হচ্ছে অন ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি ছুটিতে। মাই আঙ্কেল হু অন ভ্যাকেশন, খেয়াল করে দেখেন যে এখন কিসে আছে, ছুটিতে আছে। মাই আঙ্কেল ওয়াজ অন ভ্যাকেশন, কথা কি বুঝতেছেন? আচ্ছা ভালো কথা, উনি ছুটিতে আছে, থাক, ওনার ছুটি দরকার, উনি ছুটিতে আছে, বাদ দিয়ে দেন, এটা মুছে দেন। এরপর একটা শব্দ আছে দেখেন অ্যালং উইথ, এই উইথ হচ্ছে প্রেপোজিশন। মাই টু কাজিনস এন্ড মি হবে, আই হবে না, সো সি নাম্বারটা অ্যান্সার। ই না, সি নাম্বার অ্যান্সার। মি হবে, আই হবে না, আই হবে না, আই হবে না, আই হবে না, কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা তাহলে এই যে অ্যালং উইথ, উইথটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট, এটা ভাবার কোনো সুযোগ নাই। আই ওয়েন্ট, এটা ভাবার কোনো সুযোগ নাই, আই ওয়েন্ট। এটা হচ্ছে মাই আঙ্কেল ওয়েন্ট, তার সাথে কারা ছিল, আমি এবং আমার দুই কাজিন। মাই আঙ্কেল অ্যালং উইথ টু কাজিন এন্ড মি, নট আই। এগুলো হচ্ছে আপনার ভাই ব্যাংকের প্রশ্ন। এর আগে যেগুলো দেখলাম এগুলো ডায়রিয়ার মতো ছোট ছোট প্রশ্ন, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন হবে না, বিশেষ করে ব্যাংকে। আসেন মজার একটা প্রশ্ন দেখেন, একটু আগে যেটা বললাম, আমাকে বলতে পারেন এই বাক্যটা, এই বাক্যে বাট কোন পার্টস অফ পিস? এনিওয়ান ক্যান টেল মি বাট বিলংস টু হুইচ পার্টস অফ পিস ইন দিস সেন্টেন্স? ইয়েস, থ্যাংক ইউ। এই বাট হচ্ছে প্রেপোজিশন, মনে রাখবেন। বাট টোটাল পার্টস অফ পিস 8টা, বাট একা 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। বাট হতে পারে না অ্যাডজেক্টিভ, বাট হতে পারে না ইন্টারজেকশন, এই দুইটা হতে পারে না। বাট
বাট অ্যাডজেক্টিভ এবং বাট ইন্টারজেকশন হতে পারে না। খুব ভালো করে মাথায় রাখবেন। আপনাকে এক্সাম হলের জন্য, বিশেষ করে জব মার্কেটের জন্য জানতে হবে বাট একটা কনজাংশন, বাট একটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, বাট একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরেকটা জানতে হবে বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। তাহলে এই বাক্যে দেখেন, খেয়াল করে দেখেন, বাট বাট প্রেপোজিশন, এরপরে অবজেক্ট হবে কিন্তু সাবজেক্ট আছে দুইটা, এই দুইটা অপশন আগেই বাদ। এভরিওয়ান থট, সকলেই চিন্তা করেছিল, বাট হিম, সে ব্যতীত সকলেই চিন্তা করেছিল, তাহলে এই দুটো অপশন আগেই বাদ। ওয়াজ, ওয়াজের পরে সাবজেক্টিভ ফর্ম বাদ, ওয়াজ ওয়াজের পরে সাবজেক্টিভ ফর্ম বাদ। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার হবে, আর কোনো বিকল্প নাই। লাস্ট একটা কথা আপনাকে বলে যাই, সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখেন এই প্রশ্নটা, এখানে একটা আন্ডারস্ট্যান্ড ভার্ব আছে, আন্ডারস্ট্যান্ড, এখানে নাউন আছে দুইটা, এভরিওয়ান অ্যাডজেক্টিভ, নাউন স্টুডেন্ট, এখানে আছে ক্লাসরুম নাউন। আপনাকে আমার বলতে হবে এই যে ভার্ব, আন্ডারস্ট্যান্ড ভার্বের হেডওয়ার্ডটা কে, স্টুডেন্ট না ক্লাসরুম? বলেন, এটাই লাস্ট প্রশ্ন আপনাদের কাছে। স্টুডেন্ট, যে বিষয়টা আমি আপনাকে একটু আগে বললাম, ক্লাসরুমের আগে প্রিপোজিশন আছে ইন, এই প্রিপোজিশন ইন থাকার কারণে ক্লাসরুম এখন অবজেক্ট, মানে সাবজেক্ট হওয়ার যোগ্যতা অটোমেটিক হারিয়েছে। সো এই স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, এভরি স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার ইন দ্য ক্লাসরুম এক্সেপ্ট মি। উত্তর হবে এ। মনে রাখবেন এক্সেপ্ট ব্যতীত অর্থে অথবা এক্সেপ্ট ফর, এটাও ব্যতীত অর্থে প্রিপোজিশন। যদি দুটো অপশনে থাকে তাহলে অবশ্যই অপশন থাকবে এ প্লাস বি, এবং দুটাই অ্যান্সার করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। টার্নিং পয়েন্টকে স্বাগতম। আপনি যদি বাংলাদেশের ব্যাংক জবে অনবদ্য প্রস্তুতি নিতে চান, টার্নিং পয়েন্ট সর্বদাই আপনার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল। নতুন ব্যাচে ভর্তি চলতেছে, আমার বেসিক কোর্সে ভর্তি চলতেছে। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।